প্লিজ আপনারা বিশ্বাস করেন, আমি খুন করিনি। আমি এনাকে চিনি না, আর খুনি বা কেন করবো? আমি এনার চিৎকার শুনে এখানে এসে দেখি ইনি রক্তাক্ত দেহে ছুরিবদ্ধ অবস্থায় পড়ে আছে। তাই আমি ওনার কাছে গিয়ে পেটের ছুরিটা বের করছিলাম। আমি খুন করিনি, আমি খুনি নই। সত্যের পথে থাকলে ইনশাল্লাহ আমি আবার আপনাদের সবার মাঝে ফিরে আসব। মালিক, আমার পরিবার খুব সংকটে আছে। যদি আমাকে আমার বেতন থেকে সামান্য কিছু টাকা দেন, তবে আমার সহ আমার পরিবারের খুব ভালো হয়। আমরা খুব বেশি উপকৃত হতাম। একজন অসহায় ছেলে কথাগুলো এক নিঃশ্বাসে বলল তার মালিককে। কথাগুলো শুনে মালিক রাগান্বিত হয়ে বলতে শুরু করলো, এসব ন্যাকা কথাবার্তা আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। শুধু টাকা টাকা করে আমার মাথাটা মনে হয় একেবারে খেয়েই ফেলবি। কয়েকদিন আগেই তো ঠিক এই রকম কথা বলেই 2000 টাকা নিয়েছিল, আবার এসেছিস টাকা চাইতে। মালিক, সত্যিই বলছি, আমার পরিবার খুব সংকটে আছে। খাওয়ার মতো বাড়িতে কিচ্ছু নেই। প্লিজ মালিক, সামান্য কিছু টাকা দেন। আমার কাছে এখন টাকা নেই, যা ভাগ এখান থেকে, নিজের কাজ কর গিয়ে। কথাগুলো বলে মালিক আমার ঘাড় চটকিয়ে চলে গেল। আমি চোখের পানি মুছে মনের ভিতর অনেকগুলো অপ্রত্যাশিত কষ্ট জমা রেখে নিজের কাজে মন বসাতে লাগলাম। চলুন এবার কষ্ট মিশ্রিত ছেলের পরিচয় দেওয়া যাক। আমি নয়ন আলী নাইম, যার সাথে এতক্ষণ কথা বললাম। তিনি হলেন একজন বড় লোক, আর অনেকগুলো জমি জায়গা ও খেতে লাগানো জমি আছে। আমি তার খেতে কাজ করি। মা আর ছোট বোন নিয়ে আমার সংসার। বাবা অনেক আগেই মারা গেছে। আর হ্যাঁ, আমি কাজের পাশাপাশি টুকটাক লেখাপড়াও করি। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে। কাজ করতে করতে প্রায় 4টা বেজে গেছে। মালিককে বলে আমার বাসার দিকে যেতে লাগলাম। তখনই পিছন থেকে কাকি, মানে মালিকের স্ত্রী, ডাক দিল, এই নয়ন, শোনো। সামনে তাকিয়ে দেখি কাকি। ওনার কাছে গিয়ে বললাম, কিছু বলবেন কাকি? এই নে, এখানে 2000 টাকা আছে। সকালে তোমাদের সব কথা আমি শুনেছিলাম। ধন্যবাদ কাকি, আমার এত বড় সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এখন থেকে কোনো কিছু লাগলে আমার কাছে আসবে। তোমার মালিকের কাছে যাবে না এই সময়, ওনার মাথা গরম আছে, কারণ ব্যবসায় অনেক লোকসান হয়েছে। ঠিক আছে। এই বলে কাকির কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিটের মধ্যে বাসায় গিয়ে মাকে বলে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে আমার রুমে গেলাম। আমার পিছন পিছন মাও আমার কাছে এসে বলতে লাগলো, বাবা নয়ন, বাসার ভাড়ার টাকা জোগাড় করতে পেরেছিস? এই নাও 2000 টাকা। ভাড়া তো 3000 টাকা। আপাতত 2000 টাকা দিয়ে বলবে, আর 1000 টাকা কিছুদিন পরে দেব। ঠিক আছে। এই বলে মা আমার রুম থেকে বের হয়ে গেল। তখনই আমার ফোনে একটা কল আসলো। তাকিয়ে দেখি আমার ক্লাস ফ্রেন্ড মামুন ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে বলতে লাগলো, নয়ন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো, তোমার? ভালোই। কলেজ এখন খুব ইম্পর্টেন্ট ক্লাস চলছে, সাথে স্যার ইম্পর্টেন্ট নোটসও দিচ্ছে। কাল থেকে কলেজ যাই। জানিস তো আমার পরিবারের কথা, আমি যদি কাজ না করি, ক্লাস করি, তবে আমার পরিবারের কি হবে? আমার কাজের ভিত্তিতে তো আমাদের সংসার চলে। জানি না রে। একটা কাজ কর, ইম্পর্টেন্ট নোটগুলো সংগ্রহ করে আমার জন্য রাখিস। আমি তোর কাছে গিয়ে নিয়ে আসবো। ওকে। বাই। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেছে। তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। ধরপড়ি বিছানা থেকে উঠে রুমের বাল্বটা জ্বালিয়ে আমার ফোনটা হাতে নিয়ে জানালার কাছে গিয়ে বাইরে দেখতে লাগলাম, কারণ চিৎকারটা ঠিক আমার জানালার ওপাশ থেকেই আসছিল। জানালা দিয়ে বাইরে তাকাতেই আমি চমকে উঠি, কারণ বাইরে একটা মেয়ে ও কয়েকটা ছেলে ধস্তাধস্তি চলছে। পরক্রমে ছেলেগুলো মেয়েটার পেটে ছুরি চালিয়ে দেয়। এই দৃশ্য দেখে মাত্রই আমি একটা চিৎকার দিয়ে বাইরে যেতে লাগলাম। আমার বাসায় 3 তলায়, তাই নিচে নামতে নামতে অনেক দেরি হয়ে যায়। ছেলেগুলো পালিয়ে যায়, সাথে খুন হওয়া মেয়েটির কাছে অনেক লোক ভিড় হয়। আমার নিচের তলার লোক সহ আশেপাশের ফ্ল্যাটের লোকগুলো খুন হওয়া মেয়েটার চারপাশে ঘিরে ধরে রয়েছে। আমি ভিড় ঠেলে লাশটার একদম কাছে গেলাম। লাশের সারা শরীরে রক্ত, আর ধস্তাধস্তির দাগ ফুটে উঠেছে। মেয়েটাকে আমরা কেউ চিনি না বা কখনো দেখিনি। ইতিমধ্যেই পুলিশ এসে লাশটাকে পর্যবেক্ষণ করে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, আর সাংবাদিকরা এসে মিথ্যা খবর বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্বার্থ এবং লাইক ফলোয়ারের জন্য প্রকাশ করতে।
আমি ওখানে আর বেশি কিছুক্ষণ থেকে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভোর 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখছি। পরক্ষণেই মনে হলো কাল রাতের ঘটনাটা। পুলিশ পোস্টমর্টম করে কি জানতে পারলো? পুলিশ কি খুনিদের কোনো ক্লু বের করতে পারলো? এসব ভাবছি তখনই আমার বোন নীলা আমার জরুরি কিসের জন্য যেন ডাক দিল। আমি নীলার কাছে গিয়ে বলতে লাগলাম, কিছু বলবি? টিভির দিকে তাকা। আমি টিভির দিকে তাকাতেই দেখি সকাল 6টার সংবাদে বলছে শহরে একজন বিজনেসম্যানের পেটে ছুরি মেরে হত্যা করেছে, সাথে তার মেয়েকেও তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ঠিক একই রকম ভাবে হত্যা করেছে। কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে, খুব শীঘ্রই খুনিদের খুঁজে বের করবে, গঠনমূলকভাবে শাস্তি দেওয়া হবে। খবরটা শুনে আমি বড় একটা নিঃশ্বাস ছাড়লাম। কাল রাতে যেই মেয়েটাকে আমাদের এখানে খুন করেছে সেই মেয়েটার বাবাকেও তাহলে কালকেই খুন করা হয়েছে। তখনই মা আমার কাছে এসে বলতে লাগলো, নয়ন বাবা সাবধানে থাকবে, দেশের অবস্থা ভালো না। ঠিক আছে মা, অত চিন্তা করা লাগবে না। এই বলে খাওয়া দাওয়া করে মালিকের বাসার দিকে যেতে লাগলাম। মালিকের বাসায় পৌঁছে মালিকের সাথে কিছুক্ষণ কথা বলে খেতে কাজে লেগে পড়লাম। আমি কাজ করছি, হঠাৎ দেখলাম দুটি মেয়ে আমার পাশে থাকা ছোট্ট রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তাটা একদম পিছল। একটা মেয়ে হাঁটতে হাঁটতে পা পিছলে কাদায় পড়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরলাম যেন সে না পড়ে। মেয়েটা আমার থেকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে আমার গালে জোরে কয়েকটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, বাহ, থু, এই ছোট লোক, তুই আমাকে ধরলি কেন? আমি না ধরলে তো পা পিছলেই কাদায় পড়ে যেতেন। আমি পড়ে যেতাম, তবে তোর কি? তুই আমাকে তোর এই নোংরা হাত দিয়ে ধরলি কেন? কাদায় পড়ে যাওয়াই ভালো, তবে তোদের মতো ফকির নেই ছোট লোকদের নোংরা হাতের ছোঁয়া অনেক খারাপ। মানুষের সাহায্য করা ঠিক অপরাধ? যার জন্য করলাম চুরি এখন সেই বলে চোর। হায় রে দুনিয়া। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, পারলে ক্ষমা করে দেবেন। এই বলে আমি নিজের কাজে মনোযোগ দিলাম। অন্যদিকে মেয়েটা গজগজ করতে করতে অন্য মেয়েটাকে নিয়ে চলে যেতে লাগলো। কেন যেন এদের মতো মডার্ন বড়লোকদের এত ভাব একমাত্র আল্লাহই জানে। বিকাল 4টায় কাজ শেষ করে মালিকের বাসায় গিয়ে দেখি সকালের মেয়েটা আর কাকি মিলে বসে গল্প করছে। সকালে পিছলে যাওয়া মেয়েটি আমাকে দেখে বলতে লাগলো, কি রে, আমাকে ফলো করে এখানে বসেছিস? তখনই কাকি বলতে লাগলো, এসব কি বলতেছিস তাসনিয়া? নয়ন কেন তোকে ফলো করে এখানে আসবে? নয়ন তো আমাদের খেতে কাজ করে। তাহলে মেয়েটার নাম তাসনিয়া? খেতে কাজ করে তো এখানে বাসার ভেতর এই কামলাটা কি করতেছে? এখন 4টা বাজে, ওর কাজ শেষ হয়েছে, তাই আমাকে বলে ওর বাসাতে যাবে। তবে তাসনিয়া, তুমি ছেলেটাকে কামলা বলছো কেন? ও তো আমাদের মতো মানুষ, ওরও তো একটা সুন্দর নাম আছে। কামলাদেরকে আমি কামলা বলে ডাকি, কামলাদের আবার সুন্দর নাম? চল রিয়া, রুমে চল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কাকি আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, নয়ন, তাসনিয়ার কথায় কিছু মনে করো না, ও ওর নানুর বাসায় থেকে ওখানকার ছেলেমেয়েদের মতো আচরণ করতেছে। না কাকি, কিছু মনে করিনি। এই বলে কাকির কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে মামুনের ফোন দিলাম। মামুনকে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতেই ওদিক থেকে বলতে লাগলো, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? প্রেমিকার প্রায় কি আর ভালো থাকা যায়? প্রেম করার আগে ভাবছিলাম প্রেম মনে হয় অনেক মজা থাকে, এখন বুঝতে পারতেছি মজা নাকি অন্য কিছু। আমি মামুনের কথা শুনে হাসতে লাগলাম। আমি জ্বলতেছি আর তুই হাসতেছিস। একটা বিশেষ কথা বলি তোকে। কি এমন বিশেষ কথা? দোস্ত, কলেজে 2টা নতুন মেয়ে ভর্তি হয়েছে। তো আমার কি? আরে পুরো কথা শোন আগে। একটা মেয়ে অপরূপ সুন্দর, দেখতেও যেমন, পড়াশোনাতেও তেমন ট্যালেন্ট, একদম তোর মতোই। আমি যদি মনিরার সাথে প্রেম না করে যেতাম তবে এর সাথে প্রেমটা করতাম। মনিরা আগে এই মেয়েটা কেন যে এলো না, হাই আফসোস। চুপ শালা লুচ্চা, এসব লুচ্চা কথা বাদ দে। তোকে যে জন্য ফোন দিয়েছি, ইম্পর্টেন্ট নোটসগুলো কি তোর কাছে আছে? আছে। তুই আমার বাসায় এসে নোটসগুলো নিয়ে যা। ওকে, এখনই রওনা দিচ্ছি। তুই তোর বাসা থেকে আবার অন্য কোথাও যাস না। তুই নিশ্চিন্তে আয়। ওকে। এই বলে ফোনটা কেটে দিয়ে মামুনের বাসার দিকে রওনা দিলাম। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 1 কিলোমিটার দূরে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। মামুনের বাসায় যেতে একটা নির্জন রাস্তা পড়ে। আমি নির্জন রাস্তাটা দিয়ে হাঁটছি। হঠাৎ একটা লোকের বাঁচাও বাঁচাও চিৎকার এসে আমার কানে পড়লো। আমি চিৎকারটা অনুসরণ করে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে একটা পুরানো বিল্ডিং এর সামনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম।
কারণ বিল্ডিংয়ের ভিতর থেকে চিৎকারটা আসছে। আমি একটা কাঠ হাতে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে গিয়ে দেখি কয়েকটা গোন্ডা টাইপের লোক, রকি, তালিমু, রাজু, লাবু মিলে 35-36 বছর বয়সের লোককে অনবরত পেটাচ্ছে। আমি লোকগুলোর কাছে গিয়ে বলতে লাগলাম, ভাই আপনারা লোকটাকে এমনভাবে মারছেন কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? দিতে হবে। আপনারা অন্যায়ভাবে একটা লোককে মারতে পারেন না। আমার কথা শুনে লাবু উচ্চস্বরে হাসি দিয়ে বলতে থাকে, ওই রকি বস আইছে, বসকে নাকি আমাদের ব্যাপারে কৈফিয়ত দিতে হবে। বসকে ভালোভাবে একটু আপ্যায়ন করতো। লাবু এই কথা বলা মাত্রই রকি, তালিমুল, রাজু হাতে লাঠি নিয়ে আমাকে মারতে আসলো। আমিও কম কিসে, আমার হাতে থাকা কাঠটা দিয়ে লাবু সহ সবাইকে এমন মার মারেছি, ওরা সবাই মারের চোটে পালিয়ে যায়। আমি তাকিয়ে দেখি মার খাওয়া লোকটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লোকটার কাছে গিয়ে বলতে লাগলাম, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি। আপনার কোনো ভয় নেই? ওদের এমন মার মেরেছি, ওরা আপনার সামনে আসার আগে 10 বার ভাববে। আমার তো কোনো ভয় নেই, ভয় হবে এখন থেকে তোমার জন্য। মানে? তুমি যে লোকগুলোকে মেরেছো, তুমি কি তাদেরকে চেনো? জি না, ওদের তো কখনো দেখিনি। ওরা হলো প্রিন্সের লোক। ওরা এখন থেকে তোমার উপর আক্রমণ করা শুরু করবে। প্রিন্সের লোক? আচ্ছা, আপনাকে কেন ওরা মারছিল? আমি হলাম প্রিন্সের বিপক্ষী দলের লোক, তাই ওরা আমাকে মারতে চায়। তুমি না বাঁচালে আমাকে হয়তো ওরা এতক্ষণে মেরেই ফেলতো। ধন্যবাদ তোমাকে। মানুষের বিপদেই তো মানুষ এগিয়ে আসবে। আপনার বাসা কোথায়? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, লাগবে না, আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ, তুমি সাবধানে থাকবে। ওকে। এই বলে আমি মামুনের বাসার দিকে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে ওর বাসার গেটে পৌঁছে কলিং বেল বাজাতেই ভিতর থেকে মামুনের বোন জান্নাত দরজাটা খুলে দিয়ে আমাকে দেখতেই বলতে লাগলো, আরে নয়ন ভাইয়া যে, কতদিন পর আমাদের এখানে আসলেন, তো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভাইয়া ওই রুমে আছে, গিয়ে দেখা করেন। আমি মামুনের রুমে গিয়ে দেখি মামুন ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি মামুনের একদম কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। হয়তো সে আমাকে খেয়াল করেনি। আমিও কোনো কথা বললাম না। তার বিছানায় আস্তে করে বসে পড়লাম। বিছানায় বসতে সে আমাকে পিছন ঘুরে দেখে, ফোনটা কেটে দিয়ে বলল, কিরে কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। তো রুমে এসে দেখা, তুই ফোনে কথা বলায় ব্যস্ত। ব্যস্ত নয় রে, জিএপে প্যারা। তোর এই প্যারা শুনতে আর ভাল লাগছে না। নোটসগুলো কই? এই নে ধর, নোটসগুলো এগিয়ে দিয়ে। আমি নোটসগুলো হাতে নিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ নোটসগুলো দেখে মামুনের করুণ গলায় আস্তে করে বললাম, নোটসগুলো নিতে কত টাকা পড়েছে রে? 350 টাকা পড়ছে। আমার কাছে তো এখন অতগুলো টাকা নেই, 100 টাকা আছে, আর বাকি টাকাটা কয়েকদিন পরে দিয়ে দেব। এই কথা বলাতে মামুন রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে রাগী গলায় বলতে লাগলো, তোর কাছ থেকে টাকা কে চেয়েছে? টাকা পকেটে রাখ। আর আন্টি ও নীলা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমি যাই। রাতে ডিনার করে যাস। না রে, মাকে কিছুই বলে আসিনি। ওকে বাই। এই বলে আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মালিকের বাসায় চলে গেলাম। কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাট পিছল হয়ে গেছে। আমি মালিকের বাসায় গিয়ে মালিকের সাথে কথা বলে আমার কাজে যাচ্ছি, তখনই হঠাৎ পিছনে কিসের উপর যেন পড়লাম। তাকিয়ে দেখি মালিকের মেয়ে তাসনিয়া। আমি ধরপড়িয়ে তাসনিয়ার উপর থেকে উঠতে তাসনিয়া ঠাস ঠাস করে আমার গালে কষে কয়েকটা থাপ্পড় মারলো আর উচ্চস্বরে চিল্লিয়ে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে মানুষ দেখলে কি ধাক্কা উপড়ে পড়তে মন চায়? ম্যাডাম, পিছল মাটি পা পিছলে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। থাম, আর বলতে হবে না। তোদের মতো ফকিন্নি কামলাদের আমি ভালো করে চিনি। আজই তোকে আমাদের বাসা থেকে বের করে দেব। প্লিজ ম্যাডাম, এরকম করবেন না। আমি সত্যিই পা পিছলে পড়ে গেছি, বিশ্বাস করেন। তখনই মালিক বাইরে বের হয়ে তাসনিয়াকে বলতে লাগলো, তাসনিয়া মামনি, কি হয়েছে? আর তোমার কপালে কাদা কেন? তাসনিয়া সেট লুকে কান্না কান্না কণ্ঠে বলতে লাগলো, পাপ্পা, এই কুত্তা অশিক্ষিত মূর্খ কামলার বাচ্চা কামলাটা আমাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছে। বিশ্বাস করুন মালিক, আমি ইচ্ছে করে এমন করিনি, পা পিছলে এমনটা হয়েছে। পাপ্পা, এই কামলাটা মিথ্যা কথা বলতেছে। ওকে আমাদের বাসা থেকে বের করে দাও।
তাসনিয়া মামুনি, তুমি এখান থেকে যাও। আমি ওই কুত্তার বাচ্চাকে উচিত শিক্ষা দিচ্ছি। মালিকের কথাই তাসনিয়া চলে গেল। আর হ্যাঁ, কাকি সহ রিয়া মেয়েটিও এখানে উপস্থিত হয়েছে। মালিক তার প্যান্টের বেল খুলে আমার দিকে আসতে লাগলো। তখনই কাকি বলতে লাগলো, কি করছো? ছেলেটাকে মারবে নাকি? হয়তো সে ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও। কাকির কথায় মালিক কোনো উত্তর না দিয়ে আমার কাছে এসে বেল দিয়ে ওড়াধরা পেটাতে লাগলো আর বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছিস? তোকে আজকে মেরেই ফেলবো। আমি মারের ব্যথায় উচ্চস্বরে কান্না করছি আর বলছি, মালিক বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে এমন করিনি, কিন্তু মালিক আমার কথায় পাত্তা না দিয়ে মেরেই চলেছে। এদিকে কাকি মালিককে ঠেকাতে প্রচুর চেষ্টা করছে। একসময় মালিক আমাকে মারা বাদ দিয়ে হাড় চটকানি দিয়ে বাসার গেট থেকে বের হয়ে গিয়ে বলতে লাগলো, তোর মতো কুত্তাকে আর আমার বাসায় কাজ করার কোনো দরকার নেই, যা বেরিয়ে। মালিক আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে বের করে দেবেন না। আমার কথায় মালিক কোনো পাত্তা না দিয়ে আমার মুখের উপরে গেট বন্ধ করে দিল। আমার সারা শরীরে অনেক ব্যথা, কোনো জায়গায় অনেক রক্তও পড়েছে, ভালো মতো হাঁটতেও পারছি না। তবু অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আমার বাসায় এলাম। মা আমাকে এমতো অবস্থায় দেখে উচ্চস্বরে একটা চিৎকার দিয়ে দৌড়ে আমার কাছে এসে কান্নামাখা কণ্ঠে বলতে লাগলো, নয়ন বাবা, তোর কি অবস্থা হয়েছে? কে তোকে এরকম ভাবে মেরেছে? মায়ের কথায় কোনো জবাব না দিয়ে আস্তে আস্তে হেঁটে গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে ধপ করে চেয়ারে বসে পড়লাম। মা আমার পিছনে পিছনে আসলো, আমাকে চুপ করে থাকা দেখে আবার বলতে লাগলো, কি হয়েছে বাবা? আমাকে সবকিছু খুলে বল, কে তোকে এরকম ভাবে মেরেছে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের দিকে তাকিয়ে দেখি মায়ের চোখ থেকে পানি পড়ছে। আমি মাকে উদ্দেশ্য করে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু কথা বললাম। আমার কথাগুলো শুনে মা বলতে লাগলো, বড় লোকরা কখনোই আমাদের মতো মানুষদের বোঝে না। এখনই তোর মালিকের কাছে গিয়ে প্রতিবাদ করব। মা, যা হবার হয়েছে এসব ভুলে যাও, আর নীলাকে এ বিষয়ে কিছু বলো না, কষ্ট পাবে। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে শুয়ে পড়। এই বলে আমি ফ্রেশ হয়ে আমার রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। শুনেছি ঘুমালে নাকি মন পরিষ্কার হয়, কিন্তু যখনই চোখ দুটো বন্ধ করেছি তখনই আমার চোখের সামনে ভেসে আসছে তাসনিয়ার মিথ্যে কথা আর মালিকের করা অপমান। আর ঘুমাতে চেষ্টা না করে ভাবছি এখন কি কাজ করে আমার এই সংসারটা চালাবো। তখনই মনে পড়লো মামুনের কথা। ফোনটা হাতে নিয়ে মামুনকে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতেই ওদিক থেকে বলতে লাগলো, কি ব্যাপার নয়ন, হঠাৎ এই সময় ফোন দিলি? কিছু না, তোর সাথে জরুরি কিছু কথা ছিল, দেখা করতে পারবি? পারবো, তবে তোর কণ্ঠটা যেন কেমন কেমন লাগতেছে। তেমন কিছু না, সামান্য একটুর জন্য এসেছি। ও, আমি তোর বাসার এই দিকেই আছি। ওকে আয়। এই বলে ফোনটা কেটে দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর মামুন আসলো। মামুন এসে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নয়ন, তোর মুখে হাতে মারের দাগ কেন? কি হয়েছে? ওই কিছুই তো হয়নি। আমি তোকে বলতে বলছি, সবকিছু খুলে বল। আমি মামুনকে সবকিছু খুলে বললাম। লক্ষ্য করলাম মামুনের চোখ থেকে পানি পড়ছে। মামুন আমার সব কথা শুনে রেগে বলল, তোর মালিকের বাসা কই? আমাকে নিয়ে চল। মামুন শান্ত হ, এসব কথা বাদ দাও। তোমাকে যে জন্য ডেকেছি, আসলে আমার একটা কাজ দরকার। যে কোনো কাজ হলে চলবে। কাজ তো অনেক আছে। আচ্ছা, তুই কি ক্লাস 5-এর শিক্ষার্থীদের টিউশনি করাতে পারবি? পারবো, কয়েক মাস আগেও তো করেছিলাম। তাহলে তো কোনো সমস্যাই নেই। কালকে সুস্থ হলে কলেজ আসবি, ওইখানে সব কথা পাকাপাকি হবে। ওকে, থ্যাঙ্কস দোস্ত। বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। ভালো থেকো ভাই। এই বলে মামুন চলে গেল। শুয়ে শুয়ে আজকের দিন চলে গেলে সূর্যটা মেঘের আড়ালে ডুবে গেল। চারদিকে অন্ধকার নেমে এলো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে মাকে বললাম, আমি একটা টিউশনির খোঁজ পেয়েছি, আজ থেকে টিউশনটা করব। আমি আমার রুমে গিয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে হেঁটে হেঁটে কলেজের দিকে যেতে লাগলাম। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে না। প্রায় 15 দিন পর আজকের কলেজে যাচ্ছি। কলেজের গেটে পৌঁছে দেখি মামুন দাঁড়িয়ে আছে। আমি গেটের সামনে যেতেই মামুন আমার কাছে আসলো। দুজনে গল্প করতে করতে কলেজের ভিতরে গেলাম। কলেজের মাঠ দিয়ে ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ পিছন থেকে কয়েকজন ছেলে এসে আমার কপাল চেপে ধরলো। পিছনে তাকাতেই আমি অবাক, কারণ পিছনে লাবু সহ ওর দলবল দাঁড়িয়ে আছে, আর লাবু আমার কলার ধরে আছে। কালকের চেয়ে আজকের অনেক লোক বেশি এনেছে। লাবু আমার কলার ধরে
টেনে হিঁচড়ে কলেজের মাঠের মাঝখানে নিয়ে যেতে লাগলো। আমি অবাক চোখে লাবুর দিকে তাকিয়ে আছি, আর মামুন লাবুদের উদ্দেশ্যে বলতে লাগলো, আরে ভাই, এ কেমন ভদ্রতা! নয়নের কলার ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আর হ্যাঁ, আমাদের মাঝখানে আসিস না, আমরা কিন্তু প্রিন্স ভাইয়ের লোক। মামুন লাবুর মুখ থেকে প্রিন্স নামটা শোনা মাত্রই তার মনের ভিতরে একটা অজানা ভয় জমা হলো। কারণ প্রিন্স কোনো সাধারণ মানুষ নয়, প্রিন্স হলো আন্ডারওয়ার্ল্ডের কিং। সে ইচ্ছা করলে পুরো দেশটাকে কাঁপাতে পারে। মামুন দৌড়ে গিয়ে লাবুর পায়ে পড়ে বলতে লাগলো, ভাই, নয়ন যদি কোনো ধরনের ভুল করে থাকে তাহলে এইবারের মতো তাকে ক্ষমা করে দিন। ওর ভুল কোনো ক্ষমা নেই। ওর জন্য আমরা আমাদের চিরশত্রুকে মারতে পারিনি। প্লিজ ভাই, এইবারের মতো ওকে ক্ষমা করে দিন। ওর হয়ে আমি বলছি, আর কখনো আপনাদের কোনো কাজে বাধা দিতে আসবে না। লাবু কিছুক্ষণ কি যেন ভেবে আমার কলার ছেড়ে দিয়ে বলতে লাগলো, ঠিক আছে, এবারের মতো ওকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি আমাদের মাঝে আসে তখন কিন্তু আর ছেড়ে দিব না। এই বলে লাবু ও তার দলবল চলে যেতে লাগলো। এদিকে মামুন রাগী লুক নিয়ে আমার কাছে এসে বলতে লাগলো, তুই প্রিন্সের লোকেদের সাথে ভেজালে জড়াইছিস কেন? তুই ওদেরকে চিনিস না, ওরা কত ডেঞ্জারাস লোক। আরে ভাই, তোর চোখের সামনে যদি একটা নির্দোষ মানুষকে কেউ মারে তখন তোর কেমন লাগবে বলতো? তাই বলে তুই প্রিন্সের লোকেদের সাথে ভেজালে জড়াবি? এগুলো কথা বাদ দে, ক্লাসে চল। এই বলে ক্লাসে গিয়ে মামুন আর আমি ফার্স্ট বেঞ্চে বসলাম। ইতিমধ্যে স্যার ক্লাসে এসে ক্লাসে হাজিরা ডাকতে শুরু করলো। ইয়ে স্যার, প্রায় 16 দিন পর আমার উপস্থিতি দেখা। স্যার অবাক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে বলল, নয়ন, 16 দিন পর হঠাৎ আজকে ক্লাসে? আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে মেহিলি কণ্ঠে বলে উঠল, স্যার, এ তো আমাদের বাসায় কামলা দিয়েছিল। এই কথা বলা মাত্রই গোটা ক্লাসরুমে হাসির রোল পড়ে গেল। আমি পিছনে ঘুরতেই অবাক, কারণ পিছনে তাসনিয়া ও রিয়া একটা সিটে বসে আছে, আর কথাটা তাসনিয়াই বলেছে। স্যার তাসনিয়ার এইরূপ কথা শুনে বলতে লাগলো, এসব কি বলছো তাসনিয়া? স্যার, যা সত্যি আমি তাই বলছি। ও এতদিন আমাদের খেতে কামলা দিত। স্যার একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, নয়ন, তাসনিয়া যা বলছে সেগুলো কি সত্যি? স্যারের কথায় আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিলাম। কেন তুমি এগুলো কাজ করো? তোমার বাবা মা নেই? আমি কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারদিকে সবার চোখে একটিবার পলক ফেলে বলতে লাগলাম, স্যার আমার যখন 6 বছর বয়স তখন আমার বাবা এই পৃথিবী থেকে বিদায় নেয়। আমার কোনো বড় ভাই নেই যে তার বড় ভাই বাবার পরে আমাদের সংসারের হাল ধরবে। আমার একটা 2 বছরের ছোট বোন ছিল। আমাদের 2 ভাই বোনের মুখের দিকে তাকিয়ে তখন মা নিজেই পরিস্থিতির প্রেক্ষাপটে সংসারের হাল ধরে। মা মানুষের বাসায় কাজ করে আমাদের সংসার চালাতেন। এইভাবে কেটে যেতে লাগলো কয়েকটি বছর। আমরা 2 ভাই বোনও বড় হতে লাগলাম। আমি তখন ক্লাস 7-এ উঠলাম। এরকম মাঝে মা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলেছে ভারী কাজ করার জন্য মায়ের কিডনির সমস্যা হয়েছে, কিন্তু ভয়ের কিছু নেই, মেডিসিন খেলেই সমস্যা দূর হয়ে যাবে। তখন থেকে মায়ের বিপরীতে আমাকে সংসারের হাল ধরতে হলো। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, আমি লেখাপড়া করে অনেক বড় হব। তাই কাজের ফাঁকে লেখাপড়াও চালিয়ে যেতে লাগলাম। কিন্তু স্যার, এতদিন মানুষের বাসায় কাজ করে এতটুকু শিক্ষা নিতে পেরেছি যে বড় লোক বা প্রভাবশালী লোকেরা আমাদের মতো কামলাদের কোনো দাম দেয় না। পারলে নিজের দোষটুকুও আমাদের ঘাড়ে চাপাতে চায় ও আমাদের কাজের মাইনে কম দেওয়ার চেষ্টা করে। কথাগুলো বলতে বলতে কখন যে চোখের কোণে অশ্রু জমা হয়েছে নিজেই জানি না। আমি অশ্রুগুলো হাত দিয়ে মুছে নিচের দিকে তাকিয়ে আছি। স্যার আমার কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, নয়ন, তুমি সংসার চালিয়ে আবার নিজের পড়াশোনা চালাও। কথাটা শুনে মনের ভিতরে একটু কষ্ট হলেও তোমার প্রতি আমার আজকে গর্ববোধ করে বলতে পারি আমার বেস্ট স্টুডেন্ট তুমি। নয়ন, দাঁড়িয়ে না থেকে বসো। জি স্যার। এই বলে বেঞ্চে বসে মামুনের দিকে তাকিয়ে দেখি তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি তার চোখের অশ্রু মুছে দিলাম। স্যার ক্লাস করতে লাগলো। এক এক করে সবকটি ক্লাস শেষ করে মামুন ও আমি ক্লাস থেকে বের হয়ে মাঠের দিকে হাঁটছি। হঠাৎ আমার চোখ পড়লো তাসনিয়ার দিকে। তাসনিয়ার চোখ মুখ দেখতে কেমন যেন লাগছে, মনে হচ্ছে কারোর সাথে হয়তো কোনো রাগ হয়েছে বা কেউ তাকে হয়তো প্রচুর হয়রানি করছে। তখনই মামুন বলে উঠলো, নয়ন, তাহলে তাসনিয়া তোর নিয়ে মিথ্যা কথা বলে তোকে তাদের বাসা থেকে বের করে দিয়েছে? কেন? মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরটা খুবই বদমেজাজি, ভাবতে কেমন যেন লাগছে। ওসব বাদ দে, টিউশনের খবর কি? কখন থেকে পড়াতে হবে? টিউশনে একজনকে দিয়েছি। তুই আর আমি কাল থেকে কলেজে কোচিংয়ে ছাত্রদের কোচিং করাবো। ভালো, কিন্তু তুই কেন কোচিং করাবি?
তোর সাথে থাকতে আমাকে খুব ভালোই লাগে রে। তাই নাকি? যখন আমি বিয়ে করে বাসের ঘরে যাব তখন তুই আমার সাথে আসিস কেমন? তুই যদি বলিস তাহলে যাব। ওকে বাই, কালকেও দেখা হবে। কালকে সকাল 6টায় রেডি হয়ে থাকিস। কিন্তু কেন? এই কথা বলার সুযোগ না দিয়ে বাইক নিয়ে মামুন চলে গেল। আমি আর ওকে না ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে আমার রুমে শুয়ে আছি। তখনই নীলা আমার রুমে এসে বলতে লাগলো, ভাইয়া কি করো? এই তো শুয়ে আছি। ভাইয়া তুমি নাকি কাল থেকে টিউশনি করাবে? তোকে কে বলেছে? মা বলেছে। ও, তোর পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, এখন যাই। এই বলে নীলা চলে গেল। আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে আমার চোখ জানালায় থাকা একটা কাগজের দিকে পড়লো। আমি বিছানা থেকে নেমে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে কাগজটা হাতে নিলাম। কাগজটা কয়েক মোড় আবদ্ধ করা, তাই কাগজটা খুললাম। কাগজটা খুলে দেখলাম কাগজে লেখা আছে, যখনই আসিবে বাধা বিপদ ও বালা মুসিবত, আমাকে একবার করিবে তুমি স্মরণ। আমি যেখানে থাকি আর যাই কিছুই করি না কেন, তোমার সাহায্যে আসিব যাই যদি জীবন। লেখাগুলো পড়ে আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। কে লিখতে পারে এই লেখাগুলো? আমার সাহায্য কে বা আসবে আমার কাছে? মামুন ছাড়া তো কেউ আমার সাহায্যে এগিয়ে আসবে না। কিন্তু মামুন কেন এগুলো লিখে আমার জানালার পাশে রেখে যাবে? মাথায় কিছু ঢুকছে না। আমি কাগজটা হাতে নিয়ে আমার বিছানার পাশে বসে লেখাগুলো দেখতে লাগলাম। এগুলো কার লেখা হতে পারে? বেশ কিছুক্ষণ লেখাগুলো দেখার পরে আন্দাজ করতে পারলাম যে লেখাগুলো কার। হয়তো অজানা কোনো লোকের হবে, আবার হতেও পারে কাগজটা কেউ ভুল করে আমার জানালার পাশে দিয়ে গেছে। আমি আর কিছু না ভেবে কাগজটা বিছানার তলায় রেখে মাকে বলে বাসার বাইরে বের হয়ে একা একা আনমনে রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ করে একটা গাড়ি এসে আমার সামনে ব্রেক দিল। আমি বেশ খানিকটা অবাক হলাম, কারণ আমার সামনে যে গাড়িটা ব্রেক করলো সে গাড়িটা মালিকের। তাহলে কি মালিক আমার কাছে আসলো? আমি এসব ভাবছি, তখনই গাড়ির ভিতর থেকে মেহিলি কণ্ঠে ভেসে আসলো, ওহে মিস্টার কামলা, তুই এদিকে। আমি একটু হকচকিয়ে উঠলাম। কণ্ঠটা বেশ চেনা চেনা লাগছে। এ তো মনে হচ্ছে তাসনিয়ার গলা। আমাকে চুপ থাকতে দেখে তাসনিয়া আবার বলতে লাগলো, কিরে উত্তর দিচ্ছিস না কেন? সামনের বিল্ডিং এর 3 তলায় আমি থাকি, এখন একটু হাঁটতে বের হয়েছি। ও, এই বলে তাসনিয়া চলে গেল। আমিও আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কারো চিৎকারের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। মনে হয় চিৎকারের শব্দটা ছাদের উপর থেকে এসেছে। তাই আমি ফোনটা হাতে নিয়ে তাড়াতাড়ি ছাদের উপরে গেলাম। ছাদের পশ্চিম কোণের দিকে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল, কারণ সেখানে একটা মেয়ে রক্তাক্ত দেহে পড়ে আছে। কেউ তার পেটে ছুরি বসিয়ে দিয়েছে। আমি দৌড়ে মেয়েটার কাছে গিয়ে দেখি মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো তাসনিয়ার বান্ধবী রিয়া। তার পেটে এখনো ছুরিটা বসানো রয়েছে, সে ছটপট করছে। আমি ছুরিটা হাত দিয়ে ছুরিটা বের করা মাত্রই কয়েকজন লোক ছাদে প্রবেশ করলো। তারা আমাকে এমতো অবস্থায় দেখে অবাক হয়ে বলতে লাগলো, নয়ন, তুমি খুনি? না, আমি এখানে এসে নাকি রক্তাক্ত অবস্থায় দেখি। আমাকে আর কিছু বলতে না দিয়ে ওরা বলতে লাগলো, তোমাকে অনেক ভালো মনে করছিলাম। তোমার ভালো মানসিকতার পিছনে যে একটা খুনি লুকিয়ে আছে সেটা কখনোই কল্পনাই করি নাই। প্লিজ আপনারা বিশ্বাস করেন, আমি এটাকে চিনি না। আর খুনি বা কেন করব? আমি তো এনার চিৎকার শুনে এখানে এসেছি, দেখিনি রক্তাক্ত ছুরিবদ্ধ অবস্থায় এখানে পড়ে আছে। তাই আমি এনার কাছে গিয়ে পেটের ছুরিটা বের করছিলাম। ভাই, আমার কথাগুলো বিশ্বাস করেন। তুমি কি ভাবছো তুমি এসব মিথ্যা কাহিনী বলে আমাদের মন মানসিকতা বদলাবে? না, তা পারবে না। তাছাড়া আমরা কি আমাদের নিজের চোখের দেখা দৃশ্যটাকে অবিশ্বাস করব? দাঁড়াও, এখনই পুলিশকে ফোন করতেছি। প্লিজ ভাই, আমার কথাগুলো বিশ্বাস করেন। বিশ্বাস তোমাকে? নিজের চোখের দেখা দৃশ্যটাকে অবিশ্বাস করে তোমার মুখের কথাটাকে বিশ্বাস করব? এই কেউ মেয়েটাকে হাসপাতালে নিয়ে চলো দ্রুত। কয়েকটা লোক মেয়েটাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। আমার মা ও বোন আমার সম্পর্কে এসব ঘটনা শুনে ছাদে এসে আমাকে বলতে লাগলো, নয়ন বাবা, আমি জানি তুই এসব খুন খারাপের মধ্যে নেই। তোকে আমি ভালো করে চিনি, আমি তোর মা। মা, আমি ওই মেয়েটাকে চিনিই না। আমি কেন ওকে খুন করব? তাছাড়া মেয়েটা আবার আমার কি ক্ষতি করেছে? আমি জানি তুই এসব করতে পারিস না। ইতিমধ্যে পুলিশ এসে সবার কাছ থেকে আমার বিষয়ে প্রমাণ নিয়ে আমাকে গ্রেপ্তার করলো। আমি পুলিশকে অনেক বলেছি যে আমি খুন করিনি, কিন্তু ওরা আমাকে বুঝতে বা ওরা আমার কথা শুনতে চায়নি। এদিকে আমার মা ও বোন গভীর কান্নায় ভেঙে পড়ে। পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়ে লকআপে ভরে দেয়। লকআপে আমার 2 দিন কেটে যায়।
আজকে সকাল 10টায় আমাকে কোর্টে চালান করা হবে। সকাল 10টায় আমাকে লকআপ থেকে বের করে গাড়িতে বসিয়ে আদালতের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। আমি জানি আমি কোনো মতেই নির্দোষ হতে পারবো না, কারণ আমার পক্ষে কোনো উকিল নেই, কারণ আমার কোনো টাকা নেই। আজকালকার উকিলরা কেস জিততে আদালতে লড়াই করে না, তারা টাকার জন্য আদালতে লড়াই করে। আমার মা ও বোন কি আজকে আমাকে দেখতে এখানে আসবে? আমি একদিন এইসব ভাবছি, তখনই একজন পুলিশ এসে বলল, এখন গাড়ি থেকে নেমে পড়ো, আদালতে এসে পড়েছে। পুলিশের কথায় আমার ধ্যান ভেঙে গেল। আমি গাড়ি থেকে নামলাম। ওরা আমাকে আদালতের ভিতরে প্রবেশ করিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। কিছুক্ষণ পর জর্জ আসলো। বিপক্ষ দলের উকিল নিজের মতো বানানো কথা বলে আর প্রমাণস্বরূপ কালকের লোকদের দেখিয়ে দেয়, যারা সত্যটা দেখেনি। আমার পক্ষে কোনো উকিল নেই, সেই জন্য জর্জ আমাকে প্রশ্ন করলেন, তোমার বিপক্ষে দলের লোকরা যা বলছে তা কি সত্যি? মাই লর্ড, আমি আগে বলেছি আর এখনো বলবো, আমি মেয়েটাকে খুন করিনি। মেয়েটার চিৎকার শুনে আমি ছাদে এসে মেয়েটা রক্তাক্ত ছুরিবদ্ধ অবস্থায় দেখি। তার ছুরিটা বের করছিলাম যাতে তার কষ্টটা কম হয়। তখনই ওরা চলে আসে, আমাকে উল্টোপাল্টা কথাবার্তা বলা শুরু করে। তোমার কাছে কি তার কথায় কোনো প্রমাণ আছে? জি না, নেই মাই লর্ড, তবে আমি একটা কথা উচ্চস্বরে বলতে পারি, সত্যর পথে থাকলে আমার কিছুই হবে না। আগে যে খুনগুলো হয়েছে সেগুলো মিস্টার নয়ন করেছে, প্রতিপক্ষ উকিল তার প্রমাণ দিয়েছে। তাছাড়া সবগুলো খুনই একই ধরনের, সেই মিস্টার নয়নই সব খুন করেছে। অভিযুক্ত 140 ধারায় অভিযুক্ত করায় ফাঁসি রায় দেওয়া হলো। উক্ত 23 তারিখ 4 মাস 2024 রাত 12টায় তার ফাঁসি রায় ধার্য করা হলো। এই বলে জর্জ নিজের আসন পরিত্যাগ করলো। আমি জোরে চিৎকার দিয়ে বলতে লাগলাম, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুনি নই। সত্য পথে থাকলে ইনশাল্লাহ আমি আবার আপনাদের মাঝখানে ফিরে আসব। তখন আমার পিছন থেকে তাসনিয়া বলতে লাগলো, তোর তো ফাঁসির রায় হয়ে গেছে, তুই আবার ফিরে আসতে পারবি? তবে তোকে একটা প্রশ্ন করতে চাই, তুই কেন রিয়াকে খুন করলি? আমি কতবার বলবো আমি রিয়াকে খুন করিনি? তাছাড়া কেনই বা আমি তাকে খুন করব? সে তো আমার কোনো ক্ষতি করেনি। সে তো তোমার কোনো ক্ষতি করেনি, আমি তো করেছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? যে কথাটা তোর মনে বাসা বেঁধে রয়েছে, মানে তুই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য রিয়াকে খুন করেছিস। আপনার এই ধারণাটা মিথ্যে। না, আমিও কি খুন করিনি। না, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চাইনি। তাসনিয়াকে আর কিছু বলতে না দিয়ে পুলিশ আমাকে নিয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই একটা পিচ্ছি মেয়ে পিছন থেকে চুপ করে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। আমি মেয়েটার দিকে তাকিয়ে, কে এই মেয়ে, আর কেনই বা এই কাগজটা আমাকে ধরিয়ে দিল, আর এই কাগজটা কি বা লেখা আছে? পুলিশ গাড়িতে ওঠার পর গাড়িটা চলতে শুরু করলো। আমি চুপ করে আস্তে আস্তে কাগজটা মেলে দেখি কাগজে লেখা আছে, ভয়ের কোনো কারণ নেই, তোমাকে ফাঁসি কেউ দিতে পারবে না। আমি লেখাটা পড়ে ভাবতে লাগলাম, সত্যি কি আমার ফাঁসি হবে না? যদি আমি সত্যের পথে থাকি তবে সৃষ্টিকর্তা আমায় রক্ষা করবে। পুলিশ আমায় থানায় নিয়ে গেল, লকআপে আটকে দেয়। 2 দিন পর আমার ফাঁসি হবে, এই ভেবে আমার মনে কোনো ভয় নেই। আমার ভয় শুধু মা আর বোনকে নিয়ে। তারা আজকের আদালতে আমাকে দেখতে এলো না। আমার যদি ফাঁসি হয় তবে তাদের দেখাশোনা কি করবে? আর এখন তারা কি করছে? ওদের কথা ভাবতেই চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। তখনই মামুন আমার লকআপের সামনে এসে বলতে লাগলো, নাইম কেমন আছিস? ভালো আর কই আছি, মানুষের মিথ্যা দেখার কারণে আমার ফাঁসি হতে চলেছে। মামুন, মা আর নীলা কেমন আছে রে? আর তারা এখন কোথায়? মামুনের চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। সে অশ্রু মুছছে আর বলছে, আমি ফ্লাইটের ওইখানে গিয়ে শুনি তোর মা আর বোনকে ফ্লাইটের মালিক বাসা থেকে বের করে দিয়েছে। তারা এখন কোথায় আছে সে কথা জানি না। মামুন, তুই ওদের খুঁজে বের করে ওদের খোঁজ খবর রাখিস। আমার তো এই পৃথিবীর থাকার আর বেশি দিন সময় নেই। এই কথা বলেই আমি কান্নায় ভেঙে পড়ি। মামুন আমার কান্না সহ্য করতে না পেরে চলে যায়। চোখের অশ্রুতে পার হয় 2 দিন। আজকের রাত 12টায় আমার ফাঁসি। কয়েকটা লোক আমার কাছে এসে আমার শেষ ইচ্ছা জানতে চাইলে আমি ওদের নাই বলে দিই। ওরা চলে গেল। আমি বিমুখ হয়ে লকআপে বসে আছি। হঠাৎ একটা কাগজ উড়ে আমার সামনে পড়লো। আমি কাগজটা হাতে নিয়ে দেখি সেখানে লেখা আছে, নয়ন করো না ভয়, দেখবে হবেই তোমার জয়, তোমার ফাঁসি কেউ দিতে পারবে না। লেখাটা পড়ে আমি আশেপাশে তাকালাম কেউ আছে কিনা, কিন্তু অবিশ্বাস্য বিষয়, আশেপাশে কেউ নেই। তাহলে কাগজটা দিল কে? আমি কাগজটা ফেলে দিলাম। রাত 11টায়
আমি 2 রাকাত নামাজ পড়লাম। আমার নামাজ পড়া শেষ হলেই কয়েকটা কালো পোশাকধারী লোক আমার কাছে এসে আমার হাত ধরে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। তারা আমাকে একটা গলি দিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই চারপাশে বোম ব্লাস্টের শব্দ ভেসে আসলো, সাথে গুলি চালানোর শব্দ। কালো পোশাকধারী লোকেরা আমাকে ছেড়ে দিয়ে চারপাশে ছোটাছুটি করছে, আর আমি ওখানেই দাঁড়িয়ে আছি। তখনই পিছন থেকে কে যেন আমার মুখ চেপে ধরলো। আর কিছু মনে নেই। 4 বছর পর টিভিতে নিউজ দিচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের ধারে কয়েকদিন যাবৎ একটি করে লাশ পাওয়া যাচ্ছে। যে লোকগুলোর লাশ পাওয়া যাচ্ছে তাদের নামে থানায় অনেক অভিযোগ আছে। তার চেয়ে বড় কথা হলো তারা সবাই প্রিন্সের লোক। কে বা কারা লোকগুলো খুন করছে তা এখনো ঠিক জানা যায়নি। এই ক্রাইমটা নিয়ে সরকার বলছে চারপাশে পুলিশ ও র্যাব কর্মীরা তল্লাশি চালাচ্ছে। খুব শীঘ্রই খুনিকে ধরে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে এই নিউজটা শোনার সাথে সাথে নতুন প্রজন্মের এক ছদ্মবেশী মাফিয়া কিং উচ্চস্বরে পৈশাচিক হাসিতে ফেটে পড়ে আর উচ্চস্বরে বলতে থাকে, আমাকে ধরা অতটা সহজ নয় যতটা সরকার ও তার কর্মীরা ভাবছে। আমি ইংল্যান্ড, আমেরিকা সহ কয়েকটি দেশের হাজার হাজার ট্রেনিং আর শ্রমের মাধ্যমে নতুন প্রজন্মের আন্ডারওয়ার্ল্ডের কিং হয়েছি। KN এর এই কথা শুনে তার এক কর্মচারী লিটন বলতে লাগলো, ভাই আপনার নেক্সট টার্গেট কি? লিটন, 4 বছর আগে আমি যে কলেজে পড়াশোনা করতাম, শুনেছি সেই কলেজে নাকি প্রিন্স তার নেশা জাতীয় কারবার চালায়, সাথে সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেই চলেছে। ভাই ঠিকই বের শুনেছেন। আমার নেক্সট টার্গেট ওই কলেজটাকে আমার আওতায় আনা আর প্রিন্সের রাজত্ব শেষ করা। এই বলে কেন একটা রহস্যময় মুচকি হাসি দিল। এই হাসিটার ভিতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। তার লোকেরা ছাড়া এই হাসির অর্থ কেউ জানে না। ভাই আপনি চাইলে আমরা আজ থেকে অপারেশনে নেমে পড়ি। লিটন এই কথা বলতে KN তার দিকে রাগী চোখে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, লিটন, আমি ওই কলেজের অনার্স 3য় বর্ষে ভর্তি হব। তুমি সব ব্যবস্থা করো আর আমার জন্য মেসের রুম ভাড়া নাও। কিন্তু ভাই, KN লিটনকে থামিয়ে দিয়ে শয়তানি মার্কা ভাবে বলল, এই KN এর কাছে কোনো কিন্তু নেই। আমি যা বলেছি তুই তাই কর। এই বলে KN ওখান থেকে চলে আসলো সমুদ্র সৈকতের ধারে। KN সমুদ্র সৈকতের পাশের একটা বিল্ডিংয়ে থাকে। বিকেল হয়ে গেছে। এই সময় KN সমুদ্র সৈকতে এসে সূর্য ডোবার প্রবাহটা অনুভব করে। সমুদ্রের পানির মধ্যে সূর্যের হাবুডুবু খাওয়াটা KN এর খুব পছন্দ। সময় যত যাচ্ছে ততই সমুদ্রের পানির গভীরে সূর্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এক সময় সমুদ্রের পানি সূর্যের গ্রাস করে তার গভীরতায় ডুবিয়ে নিল। চারদিকে অন্ধকার নেমে আসলো। হঠাৎ করে একটা মেহেলি কণ্ঠে বাঁচাও বাঁচাও বলে আওয়াজ ভেসে আসলো KN এর কানে। KN আওয়াজটা অনুসরণ করে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে একটা খোলা নির্জন জায়গায় এসে থামলো। সে দেখলো কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে। এই দৃশ্যটা দেখা মাত্রই KN এর চোখ দুটো রক্তের মতো লাল বর্ণে ধারণ করলো। তার শ্বাস প্রশ্বাস নেওয়াটা সিংহের মতো গর্জন করতে লাগলো। সে ভূতের মাস্ক মুখে লাগিয়ে দৌড়ে গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে নিজের মাথাটা একটু ঝুঁকিয়ে বলতে লাগলো, মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেগুলোর মধ্যে থেকে জিহাদ নামে একটা ছেলে বলে উঠল, তাতে তোর কি? যদি ভালো যাস তবে এখান থেকে পালা, না হলে তার ফল কিন্তু ভালো হবে না। যাব, তবে একা যাব না, মেয়েটাকে সাথে নিয়েই যাব। আরে তুই তো নায়ক হইয়া গেছিস, ভালো কথা গানে যায় না বুঝি? এই তোরা কি দেখতেছিস? মার কুত্তাটাকে। জিহাদের কথায় সব ছেলেগুলো আমাকে মারতে আমার দিকে এগিয়ে আসছে। আমি আমার প্যান্টের পকেট থেকে রাইফেল বের করে ঠাস 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 করে গুলি করে ওদের সবাইকে মাটিতে শুইয়ে দিলাম। এখন শুধু জিহাদ একাই বেঁচে আছে। জিহাদ ওর সঙ্গীদের গুলিবদ্ধ দেহগুলো মাটিতে দেখে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আমি ওর পায়ে গুলি করে দিলাম। ও মাটিতে পড়ে পা ধরে কাতরাতে কাতরাতে আমাকে বলল, প্লিজ ভাই, আমাদের ক্ষমা করে দে, কথা দিচ্ছি আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। মৃত্যু যখন খুব নিকটে আসে তখন ক্ষমা চেয়েও কোনো লাভ হয় না। বাই দ্য ওয়ে, এখন তোর পরপারে যাওয়ার সময় এসে গেছে। এই বলে ঠাস ঠাস করে গুলি করে ওকে পরপারে পাঠিয়ে দিলাম। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা ভয়ে চুপসে গেছে। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, এত রাতে এখানে কি করেন? আমি সামনের বিল্ডিংয়ে 4র্থ তলায় থাকি। এদিকে একটু হাঁটতে আসছিলাম, হঠাৎ করে ওরা এসে। আর কখনো একা একা কোথাও যাবেন না, আশেপাশের অবস্থা খুবই খারাপ। এই বলে আমি আমার বাসায় এসে আমার ল্যাপটপটা অন করে আমার 10টা নকল পরিচয়পত্র বাড়ালাম। তারপর লিটনকে ফোন করে বললাম নির্জন জায়গার লাশগুলো যেন সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসে। এখন রাত 8টা বাজে।
রাতের খাওয়া দাওয়া করে শুয়ে আছি, চোখে কেন জানি আজকে ঘুম নেই। মা আর বোনের কথা মনে পড়ছে। তারা কেমন আছে, আর তারা হয়তো আমাকে ভুলেই গেছে। ওদের কথা মনে উঠতেই নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমি আর শুয়ে না থেকে বিছানা থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছি, আর মা ও বোনের কথা ভেবে নীরবে চোখে অশ্রু ফেলছি। কিছুক্ষণ এইভাবেই দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম। সকাল 7টায় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি। হঠাৎ করে পিছন থেকে কে যেন আমার ঘাড়ে হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি লিটন। লিটন আমাকে বলল, ভাই আপনার মনটা আজকে কেমন জানি ভারী ভারী লাগতেছে, কি হয়েছে বললেন না তো? তেমন কিছু না, মা ও বোনের কথা কেন জানি খুব মনে পড়ছে। ভাই আপনি তো এখন দেশে এসে গেছেন, আপনার মা ও বোনকে এবার খুঁজে বের করুন। ঠিক বলেছ। আমি যে তোমাকে কলেজে ভর্তি হওয়ার কথা বলেছি। ভাই আপনাকে ভর্তি করানো হয়ে গেছে, আর ম্যাচের রুমও ভাড়া নিয়েছি। আপনি চাইলে আজকেই কলেজে যেতে পারেন। আজকেই যাব। তুমি গাড়ি বের করো, আমি রেডি হয়ে আসতেছি। ওকে ভাই। এই বলে লিটন নিচে গেল। আমি আমার রুমে গিয়ে পোশাক চেঞ্জ করে নিচে গিয়ে দেখি লিটন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির সামনে গিয়ে গাড়িতে বসলাম। লিটন আমাকে বলল, ভাই আপনাকে আজকে দেখতে একেবারে ভিন্ন রকম লাগতেছে। ভিন্ন রকম হওয়ারই তো প্র্যাকটিস করছি। তাই বলে এরকম খ্যাত সাজবেন? আর হ্যাঁ, সিটে আপনারই রাখা আছে। আমি বইগুলো ব্যাগে ঢোকাতে ঢোকাতে বললাম, খ্যাত সেজে না গেলে সবাই আমাকে তো সন্দেহ করবে। ভাই আপনি একেবারে জিনিয়াস। আমরা প্রায় কলেজের কাছাকাছি এসে গেছি। আমি লিটনকে একটু দূরে গাড়ি থামাতে বললে সে একটু দূরেই গাড়ি থামায়। আমি গাড়ি থেকে নেমে ওকে পাঠিয়ে দিয়ে কলেজের দিকে যাচ্ছি। পরনে পুরনো ময়লা ভরানো প্যান্ট ও শার্ট, কাঁধে একটা ছেঁড়া পুরনো ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা দেখে মনে হচ্ছে খ্যাত থেকে কামলা হয়ে উঠে এসছে। যাই হোক, আমি কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বড় একটা নিঃশ্বাস ফেলে চারদিকে একবার করে চোখ বুলিয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ করে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠতেই একটা মেয়ে বলতে লাগলো, আরে ভাই আপনার লাগেনি তো? আসলে আমি সরি, দেখতে পাইনি। মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আরে এই মেয়েটাকে তো কালকে আমি বাঁচিয়েছি, কিন্তু এ তো এখানে কি করছে? আমাকে চুপ থাকতে দেখে মেয়েটা আবার বলতে লাগলো, কি হলো ভাইয়া, উত্তর দিচ্ছেন না কেন? না মানে না লাগেনি। আর আপনার লাগেনি তো? না লাগেনি। আচ্ছা, অনার্স 3য় বর্ষের রুমটা কোন দিকে বলতে পারেন? আমার সাথে আসুন। আমি মেয়েটার সাথে গেলাম। মেয়েটা আমাকে অনার্স 3য় বর্ষের রুম দেখিয়ে দিয়ে 2য় বর্ষের রুমে গেল। আমি ক্লাসরুমে প্রবেশ করে ফার্স্ট বেঞ্চারটাতে বসলাম। লক্ষ্য করলাম ক্লাসের সবাই আমার দিকে কেমন যেন আর চোখে তাকাচ্ছে। আমি সেদিকে লক্ষ্য না দিয়ে নিজের মতো বসে আছি। কিছুক্ষণ পর একটা ছেলে ক্লাসরুমে প্রবেশ করলো। ছেলেটাকে দেখতেই আমার শরীরটা কেমন যেন উৎফুল্লভাবে কেঁপে উঠল। 4 বছর আগে এই মুখটা দেখেছিলাম। 4 বছর আগে এই মুখটা আমাকে অনেক অনুপ্রেরণা, শক্তি ও সাহায্য করত, অনেক ভালোবাসতো। আজ কতদিন পর সেই চিরচেনা মুখটাকে আমি দেখলাম। মুখটা আর কারো নয়, মুখটা হলো আমার প্রিয় বন্ধু মামুনের। মামুন আমার কাছে এসে বলল, এক্সকিউজ মি, একটু সরে বসবেন? আমি একটু সরে গেলাম। মামুন আমার কাছে বসলো আর হাসি মাখা মুখটা নিয়ে আমাকে বলল, হাই, আমি মামুন। তুমি? আমি নাইম আহমেদ নয়ন। আমি নয়ন কথাটা বলাতেই এক নিমেষে মামুনের উজ্জ্বল হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। চোখ দুটো অশ্রু ভরায় টলমল করতে লাগলো। মনে হয় চোখের জল এখনই বৃষ্টি হয়ে ঝরে পড়বে। মামুনের এই রকম অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো। তবুও কষ্টগুলো চেপে রেখে মামুনকে বললাম, কি হলো মিস্টার মামুন, কোথায় হারিয়ে গেলেন? কই না তো। ও, আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর স্যার এসে আমার পরিচয় নিয়ে ক্লাস শুরু করতে লাগলো। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে এসে কলেজের মাঠে দিয়ে হাঁটছি। হঠাৎ করেই পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি মামুন। আমি একটু দাঁড়িয়ে পড়লাম। মামুন আমার কাছে এসে বলল, নাইম, তোমার বাসা কোথায়? আমার বাসা অনেক দূরে, আমি কলেজে মিশে থাকি। ও, তোমাকে দেখতে আমার একটা বন্ধুর মতো লাগে। তাই নাকি? তো আমাকে কি আপনার বন্ধু করা যায় না? কেন না, অবশ্যই। ওকে ভাই, কালকে কথা হবে। এই বলে আমি মেশে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ফোনে রাত 9টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে প্রিন্স প্রতিদিন তার লোকেদের মৃত্যুর খবর শুনে টেনশনে পড়ে যায়। সে তার সমস্ত লোকেদের একত্র করে তার অজানা শত্রুকে বের করার পদক্ষেপ নেওয়ার জন্য সে তার সমস্ত লোকেদের বলেছে, আগামী 72 ঘন্টার মধ্যে ওই অজানা শত্রু সম্পর্কে আমি সব ডিটেলস চাই।
প্রিন্সের কথায় তার লোকেরা তন্ন তন্ন করে বাংলাদেশের সমস্ত অলিগলিতে খুঁজে চলেছে অজানা শত্রুটার সব ডিটেল সহ তাকেও। রাত 9টায় ফোনের অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করে মেসের বাইরে রাস্তার মোড়ের দোকানে 1 কাপ চা খেয়ে 1 প্যাকেট সিগারেট নিলাম। তারপর রাস্তা দিয়ে হেঁটে চলেছি কলেজের দিকে। মেস থেকে কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 2 মিনিট লাগবে। আমি হেঁটে হেঁটে কলেজের গেটে গিয়ে দেখি গেটটা খোলা। গেটের কাছে যে দারোয়ান ছিল সে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি পা টিপে টিপে আস্তে আস্তে করে কলেজের ভিতরে ঢুকলাম। কলেজের ভিতরে ঢুকে দেখি একটা রুমে আলো জ্বলছে। আমি ধীরে ধীরে ওই রুমটার কাছে গিয়ে দরজার আড়ালে লুকিয়ে দেখলাম 10 অথবা 12টি লোক মিলে বসে হিরোইন নিচ্ছে আর কি যেন বিষয়ে কথা বলছে। ওদের মধ্যে থেকে একটা লোককে আমার কেমন চেনা চেনা লাগছে। আরে এ তো লাবু, প্রিন্সের লোক। এরা কি কথা বলা বলি করছে, আমাকে তো শুনতে হবে। সাকিব নামে একটা ছেলে লাবুকে বলতে লাগলো, বালু ভাই, শুনেছি দেশে নাকি নতুন এক কিং এসেছে। সে নাকি প্রতিদিন আমাদের লোকদেরকে মেরে ফেলছে। ঠিকই শুনেছিস, কিন্তু ওই কিং প্রিন্স ভাইয়ের হাত থেকে আর বেশি দিন বাঁচতে পারবে? ভাই ঠিক বলেছে, ওই নতুন কিং এর মরার সময় হয়ে গেছে। আমি ওদের এসব কথা শুনছি আর মুচকে মুচকে হাসছি আর মনে মনে বলছি, আমার মরার সময় নয়, বরং প্রিন্স তার লোকেদের মরার সময় হয়ে গেছে। আমি আর ওখানে না থেকে মিশে এসে শুয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কালকের মতো ঢিলাঢালা প্যান্ট শার্ট, মোটা ফ্রেমের চশমা আর পুরাতন একটা ব্যাগ নিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকে চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ক্লাসের দিকে যেতে লাগলাম। তখনই পিছন থেকে মেহিলি কণ্ঠে কে যেন মিস্টার কামলা বলে ডেকে উঠল। আমি ডাক শুনে বেশ চমকে গেলাম। তাহলে কি কলেজে সবাই আমাকে চিনে ফেলেছে? না, আমাকে তো কেউ চিনতে পারবে না। আমাকে চুপচাপ দেখে পিছন থেকে আবার বলে উঠল। আমি পিছনে ঘুরে মেয়েটিকে দেখতেই চমকে যাই। এই মেয়েটা তো হলো তাসনিয়া। ও কি তাহলে আমাকে চিনে ফেলেছে? আমি আমার মনটাকে বোঝালাম যে আমাকে কেউ চিনতে পারবে না, কেননা আগের চেয়ে আমার চেহারা অনেকটাই বদলে গেছে। ধরনটা আগের মতো হলেও কেউ চিনতেই পারবে না। আমি তাসনিয়াকে উদ্দেশ্য করে বললাম, জি আপু, আমাকে বলছেন? তোকেই ডাকতেছে। এখানে তুই ছাড়া কি কামলা টাইপের কেউ আছে? আচ্ছা, তুই কি কলেজে নতুন? জি আপু, আমি নতুন, কালকে এই কলেজে ভর্তি হয়েছি। ওহ, তুই কি আমাকে চিনিস? আমি কে? জি না। আমি হলাম এই বিভাগের উচ্চ ও সবচেয়ে টপ বিজনেসম্যান রফিক আজাদের মেয়ে। কলেজের সবাই আমাকে সম্মান দিয়ে চলে, সবাই আমার কথা মতো চলে। আজ থেকে তুইও আমাকে সম্মান দিয়ে চলবি। জি আপু। এখন যা, যখন দরকার হবে তখন তোকে রাখবো। এই বলে যখনই আমি চলে যাব তখনই ঠাস ঠাস করে তাসনিয়া আমার গালে কষে কটা থাপ্পড় মারলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ আপু, আমাকে মারলেন কেন? তোকে মারবো না তো আদর করব? যখন আমার এখান থেকে চলে যাবি তখন যে সালাম দিতে হবে এটুকু জানিস না? এখন আমাকে সালাম দিয়ে এখান থেকে চলে যা। আমি মাথা নিচু করে তাসনিয়াকে সালাম দিয়ে ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসের দিকে যাচ্ছি, মুচকি মুচকি হাসছি আর মনে মনে বলছি, মিস তাসনিয়া, আমাকে যদি তুই চিনতিস তাহলে এরকম থাপ্পড় মারার তো দূরের কথা, আমার সাথে উঁচু গলায় কথা বলারই সাহস পেতিস না। আমি ক্লাসরুমে গিয়ে দেখি মামুন প্রথম সিটে বসে আছে। আমি যাওয়াতে মামুন একটু দূরে সরে বসলো। আমি সিটে বসে মামুনকে বললাম, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আমরা কথা বলছি তখনই একটা মেয়ের দল ক্লাসে প্রবেশ করলো। তাদের মধ্যে তাসনিয়াও ছিল। তাসনিয়া আমাকে ক্লাসে দেখে অবাক হয়ে বলল, আরে মিস্টার কামলা, আপনি এই ক্লাসে? তাসনিয়া আমাকে মিস্টার কামলা বলাতে মামুন বাদ দিয়ে ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। আমি মাথা নিচু করে বললাম, জি আপু, আমি এই ক্লাসেই ভর্তি হয়েছি। ভালো, ভালো করে পড়াশোনা করবে কেমন? মামুন সাহেবের আগের বন্ধু মিস্টার কামলা। তাসনিয়া এই কথা বলাতেই মামুন রেগে গিয়ে তাসনিয়াকে বলল, তাসনিয়া, নয়নের নামে বাজে কথা বলবেন না। কুল ডাউন মামুন সাহেব। সরি মিস্টার কামলা, মামুন সাহেবের প্রিয় বন্ধু নয়নের মতো আবার কাউকে খুন করো না। সে কিন্তু তোমার মতোই কামলা ও হাবাগোবা ছিল। তার ওই হাবাগোবার মধ্যে যে একটা খুনি লুকিয়ে থাকবে সেটা কখনো ভাবিনি। সে আমার বান্ধবী রিয়াকে তার বাসায় কিডন্যাপ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে দিয়েছে। পরবর্তীতে তার ফাঁসিও হয়ে গেছে। তোমার মধ্যে যদি এমন কোনো খারাপ মতলব থাকে তাহলে এখান থেকে চলে যাও, নাহলে তোমারও ফাঁসি হয়ে যেতে পারে, বুঝলে? তাসনিয়ার কথার অনেক উত্তর আমার কাছে আছে, তবুও তাকে উত্তরগুলো না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলছি,
চাইলে তোমার কথার উত্তর এখানেই দিতে পারতাম, কিন্তু না, ওই উত্তরটা দেওয়ার আগে আসল খুনিকে সেটা বের করতেই হবে। তাসনিয়ার কথায় মামুন কিছু না বলে ছলছল চোখে সিটে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে ওর মতো অসহায় মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। ইতিমধ্যে স্যার ক্লাসে আসলো আর তাসনিয়া গিয়ে তার সিটে বসলো। স্যার এসে ক্লাস করাতে লাগলো। সব ক্লাস শেষ করে বাইরে বের হয়ে মেসের দিকে যাচ্ছি, তখনই আমার চোখ আটকে গেল তাসনিয়ার আর লাবুর দিকে। আমি দেখছি তাসনিয়া আর লাবু কি নিয়ে যেন কথা কাটাকাটি করছে। একসময় তাসনিয়া লাবুর গালে কষে একটা থাপ্পড় মেরে বসে আর লাবু রাগে ফুঁসতে ফুঁসতে ওখান থেকে চলে যায়। আমি আর ওদিকে লক্ষ্য না দিয়ে মিশে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাত 10টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 10টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মেসের বাইরে আম গাছের নিচে বসে সিগারেটের ধোঁয়া মুক্ত বাতাসে উড়িয়ে দিচ্ছি আর 4 বছর আগের কথাগুলো ভাবছি। হঠাৎ করে একটা মেহেলি কণ্ঠের চিৎকার শব্দ এসে আমার কানে পড়লো। প্রথমবার কোনো কেয়ার করলাম না, পরের বার যখন চিৎকার শুনতে পারলাম তখন আর নিজেকে আটকাতে পারলাম না। মনে হচ্ছে হয়তো কেউ বিপদে পড়েছে। তাই আমি তাড়াতাড়ি আমার মেসরুমে গিয়ে রাইফেল আর আমার ভূতের মাস্ক নিয়ে বেরিয়ে পড়লাম চিৎকার অনুসরণ করে। চিৎকারটা কলেজের ভিতর থেকেই আসছে, তাই আমি কলেজের দিকে গেলাম। কলেজের গেটে গিয়ে দেখি দারোয়ান সেখানে নেই আর গেটটা খোলা। আমি মাস্কটা পরে রাইফেলটা হাতে নিয়ে কলেজের ভিতর গিয়ে দেখি রুমটাতে আলো জ্বলছে আর ওই রুমটা থেকেই চিৎকারটা আসছে। আমি দ্রুত গতিতে রুমটার কাছে গিয়ে শুনতে পেলাম লাবু তাসনিয়াকে বলছে, ওই শালি, 4 বছর আগে তোর বান্ধবী রিয়াকে যেমন ভাবে ধর্ষণ করে মেরে ফেলেছি, আজ তোকেও ঠিক এই রকম ভাবে মারবো। তার মানে সেদিন তুই রিয়াকে মেরে ফেলেছিস? আমি মেরে ফেলেছি। সেদিন তুই রিয়াকে মেরেছিস আর আমি নয়নকে দোষারোপ করেছি। ছি 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 ছি, আমি যে অনেক বড় ভুল করেছি। এসব সি 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 মরার পর করিস। এই বলে লাবু তাসনিয়ার উপর ঝাঁপিয়ে পড়বে, তখনই কেউ একজন লাবুর নাক বরাবর দিল একটা ঘুষি। লাবু ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়ে গেল আর রুমটাতে থাকা লাবুর ছেলেপুলেরা আমার দিকে এগিয়ে আসে আর আমি ঠাস ঠাস করে গুলি করে ওদের মাটিতে শুইয়ে দিলাম। তারপর লাবুর দিকে এগিয়ে যেতে লাগলাম। লাবু আমাকে বলতে লাগলো, প্লিজ আমাকে মারবেন না, আমি আপনার তো কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করিসনি? তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। এই বলে লাবুকেও গুলি করে মেরে ফেললাম। তারপর পিছনে তাকিয়ে দেখি তাসনিয়া দাঁড়িয়ে ভয়ে কান্না করছে। আমি তাসনিয়ার উদ্দেশ্য করে বলতে লাগলাম, আর কোনো ভয় নেই, চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। আর আপনি কে? আমি কেন। এই কথা বলা মাত্রই তাসনিয়ার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তাসনিয়ার এরকম অবস্থা দেখে আমার হাসি পেতে লাগলো। কোনো মতে হাসিটা চেপে রেখে ওকে বললাম, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বলে আমি মেসে গিয়ে লিটনের ফোন করে লাবুর লাশটি আমার টাইটেল দিয়ে কলেজের মাঝের একটা গাছে লটকাতে বললাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। অন্যদিকে তাসনিয়া বাসায় গিয়ে রুমের মধ্যে শুয়ে 4 বছর আগে নিজের করা ভুলগুলোর আত্মসমালোচনা করে আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। বিনা কারণে একজন নিরপরাধ লোকের উপর অনেক অত্যাচার করেছে, হয়তো তার ভুলের কোনো ক্ষমা নেই, তবুও সে নিজের দোষগুলো আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টায় আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠতেই শুনতে পেলাম বাইরে কিসের যেন কোলাহল হচ্ছে। বাইরে গিয়ে দেখি মেসের কয়েকজন ছেলেপিলে একত্রিত হয়ে কি নিয়ে যেন কথা বলছে। আমি জানি কি নিয়ে হচ্ছে, তবুও না জানার ভান করে ওখানে থাকা ছেলেগুলোর মধ্যে জীবন নামে একটা ছেলেকে বলতে লাগলাম, কি হয়েছে জীবন ভাই, এত সকালে উঠে চেল্লাচিল্লি করছেন কেন? আমি ওই কথা বলতে ওখানে থাকা সবাই আমার দিকে তাকালো আর জীবন বলতে লাগলো, নয়ন পিস ভাই, লাবুকে কারা যেন মেরে কলেজের মাঝখানে বড় গাছটার লটকে রেখে দিয়েছে আর তার শরীরে আন্ডারওয়ার্ল্ড কিং KN এর টাইটেল সম্প্রদায় পূর্ণ করে রেখেছে। ও, লাশটাতে মাটিতে রেখেছেন নাকি এখনো উপরে আছে? মাটিতে এখনো নামায়নি, প্রিন্স আসবে তারপর নামাবে। এই কথা শোনা মাত্রই আমার বুকটা উৎফুল্লভাবে কেঁপে উঠলো, কারণ প্রিন্সের সাথে আমার অনেক বোঝাপড়া আছে। প্রিন্স কি কলেজের মাঠে আসবে? প্রিন্স আজকে আসবে। ও, এই বলে আমি কলেজের দিকে রওনা দিলাম। হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমবার রিসিভ করলাম না, পরের বার যখন ফোন দিল তখন রিসিভ করতেই ওই দিক থেকে মেয়েটির কণ্ঠ বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনলাম না তো। আমাকে তুমি চিনবে না। ফোন দিলেন যে? আমি তো তোমাকে চিনি, তাই ফোন দিয়েছি। ভালো করেছেন। এখন কিছু বলবেন নাকি ফোনটা রেখে দেব?
আরে দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়েই তো আছি। ফাইজলামি করছেন? আপনি কে যে আপনার সাথে ফাজলামি করব? কিছু বললে বলেন। আপনার কি জিএফ আছে? না, নেই। তো আমার জিএফ দিয়ে আপনি কি করবেন? ও ইয়েস, আমি সাকসেস। মানে কি বলতে চাইছেন? মানে আমি তোমাকে ভালোবাসি। আপনাকে পাগলা কুত্তায় কামড় দিয়েছে নাকি? আমাকে চেনো? চিনি। আই লাভ ইউ কে এন নায়ন। এই বলে ফোনটা কেটে দিল। আমি ওখানে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লাম। কে এই মেয়ে? আমার নাম্বার আর আসল পরিচয় জানলো। মেয়েটা আমার শত্রুপক্ষ নাকি সত্যি পরিচিত কেউ? এইসব ভাবছি, তখনই পিছন থেকে কেউ বলতে লাগলো, কেমন আছেন? পিছনে তাকিয়ে দেখি কালকে কলেজে যে মেয়েটার সাথে ধাক্কা লেগেছিল সেই মেয়েটি। আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? নাইম আহমেদ নয়ন। আপনার নাম? লেখিকা পূর্ণা চৌধুরী। ও, আপনি লেখালেখি করেন? টুকটাক লিখি। কই যাবেন এখন? কলেজের ভিতরে নাকি লাশ পাওয়া গেছে, সেখানে যাচ্ছি। ও, আমি ওখানে যাচ্ছি, চলেন যাওয়া যাক। চলেন। আমরা কলেজের গেটে গিয়ে দেখি অনেক লোক। ভিড় হওয়ারই কথা, কারণ লাবু কোনো সাধারণ ব্যক্তি নয়, আর তার কুকর্মেরও কোনো হিসাব নেই। সবাই বলা বলি করছে, ধন্যবাদ কেন লাবুর মতো নিকৃষ্ট জানোয়ারকে মেরে ফেলার জন্য। আর সবাই লাবুর দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করছে। আমরা যেই কলেজের ভিতরে যাব, অমনি 20 থেকে 30টা গাড়ি কলেজের রাস্তা দিয়ে এসে কলেজের ভিতর প্রবেশ করছে। আর কিছু কিছু লোকরা গাড়িগুলোর সামনে থেকে লোকগুলোকে সরিয়ে দিচ্ছে, কারণ গাড়িগুলো আন্ডারওয়ার্ল্ড কিং প্রিন্সের। গাড়িগুলো কলেজের ভিতরে প্রবেশ করে থেমে গেল, আর গাড়িগুলো থেকে বন্দুক হাতে নিয়ে প্রিন্সের লোকেরা বেরিয়ে আসলো। তারা চারদিকে বন্দুক হাতে নিয়ে ঘিরে নিল। কিছুক্ষণ পর মাঝের একটা গাড়ি থেকে 2টি লোক বেরিয়ে আসলো। একটি হলো প্রিন্স আর অপরটি হলো প্রিন্সের ছেলে বাদশাহ। প্রিন্স আর বাদশাহ আলতো আলতো পায়ে হাঁটতে হাঁটতে লাবুকে লটকে রাখা গাছটার কাছে গেল। তখনই কয়েকটা লোক গাছ থেকে লাবুর লাশটা নিচে নামিয়ে সাদা কাপড়ে আবদ্ধ করলো। প্রিন্স হাঁটু গেড়ে বসে লাবুর লাশটিকে দেখে দাঁড়িয়ে পড়লো আর উচ্চস্বরে হুঙ্কার ছেড়ে বলতে লাগলো, কেন, আমি জানি তুই এইখানে আছিস। শুনে রাখ, আমার ভাইকে মারার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। তোকে মেরে টুকরো টুকরো করে রাস্তায় কুকুরকে খাওয়াবো। তুই বেশি বেশি উঠতেছিস, তোর ডানা নয়, তোর মুন্ডুটা কেটে ফেলবো। এই বলে প্রিন্স তার দলবল লাবুর লাশটিকে নিয়ে চলে গেল। এদিকে আমি মুচকি মুচকি হাসছি। আমার হাসির অপর দিকে বন্যা আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমার চোখে সেটা ফাঁকি দিতে পারেনি। আমি বললাম, কি হলো, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? কিছু না। এই বলে বন্যা একটা মুচকি হাসি দিয়ে চলে যেতে লাগলো। কিন্তু একটা বিষয় আমার কাছে কেমন যেন লাগছে। বন্যার কণ্ঠ আর সকালের আননোন নাম্বারের মেয়েটার কণ্ঠে প্রায় একই রকম। তাহলে কি সকালের মেয়েটা বন্যায়? কিন্তু বন্যা আমার নাম্বার কোথায় পাবে? এগুলো আর না ভেবে মেসের দিকে যেতে লাগলাম। তখনই আমার চোখ আটকে গেল একটি মেয়েকে দেখে। মেয়েটাকে দেখতেই সারা শরীর কেঁপে উঠল। বুকের ভিতরে একটা অজানা ব্যথা কাজ করছে, আর চোখ দুটো থেকে নিজের অজান্তেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা অন্য কেউ নয়, মেয়েটা হলো আমার কলিজার ছোট বোন নীলা। আমি চোখের অশ্রুগুলো মুছে ধীরে ধীরে পায়ে নীলার দিকে যেতে লাগলাম। এক সময় নীলার খুব নিকটে যেতেই চোখ পড়ল নীলার পাশে থাকা মামুন আর তাসনিয়ার উপর। তাসনিয়া মামুনের কাছে কিসের জন্য যেন ক্ষমা চাচ্ছে, আর মামুন তাসনিয়াকে অনেক গালাগালি করছে। আমি মামুনদের কাছে গিয়ে মামুনকে উদ্দেশ্য করে বললাম, যে নিজের ভুল স্বীকার করে নিজেই ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেয় উত্তম। মামুন আমার দিকে রহস্যময় ভাবে এক নজরে তাকিয়ে তাসনিয়াকে বলল, আমি তো ক্ষমা করে দিয়েছি, নয়ন কি তোমাকে ক্ষমা করবে? আমি তো মনে মনে নয়নের কাছে অনেকবার ক্ষমা দিয়েছি, সে কি আমাকে ক্ষমা করবে? তাসনিয়ার কথা শুনে আমি রহস্যময় ভাবে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, হয়তো নয়ন আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনি আপনার ভুল স্বীকার করেছেন, সেটাই অনেক। এই বলে মামুন আর নীলার দিকে তাকিয়ে চলে যেতে লাগলাম। পিছন থেকে মামুন বলল, নাইম শোনো। বলেন। নাইম, কালকের পরের দিন রোজ শুক্রবার আমার স্ত্রী নীলার জন্মদিন, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে। এই কথাগুলো শোনা মাত্রই আমি অবাক। মামুন নীলাকে বিয়ে করেছে, কিন্তু কেন? তার তো জিএফ ছিল। এইসব ভাবছি, তখনই মামুন আমার ভাবনাকে তুচ্ছ করে বলতে লাগলো, কি হলো নাইম, কিছু বলছো না যে? ও আসবো, অবশ্যই আসবো। এই বলে মেসে গিয়ে খাওয়া দাওয়া করে বসে নীলার কথা ভাবছি। নীলা যেহেতু আছে, তাহলে তার সাথে আমার মাও আছে। এইসব ভেবে বোনটা খুশি হলো। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি লিটন ফোন দিয়েছে। রিসিভ করতেই লিটন বলল, ভাই, সমুদ্র সৈকতের পাশে থাকা আমাদের বড় একটা বিল্ডিং প্রিন্সের লোকেরা বোম মেরে উড়িয়ে দিয়েছে, আর আমাদের কয়েকজন গুপ্ত লোককে ধরে নিয়ে গেছে।
লিটন, প্রিন্সের মারার সময় হয়ে গেছে, এখনো কি একটু উঠতে দাও? কিন্তু ভাই গুপ্ত লোকেরা যদি আমাদের মেন আস্থানার কথা প্রিন্সের লোকেদের বলে দেয়? বলে দেবে। দেখ সমস্যা কোথায়। তুমি জায়গা পরিবর্তন করো আর প্রিন্সের উপর আমার বড় বড় গুপ্তচরদের নজর রাখতে বলো।